আরে আরে, ওটা কে নদীতে পড়লো? আবার তলিয়েও যাচ্ছে। তলিয়ে গেলে তো মরে যাবে। না না, দেরি নয়, এক্ষুনি বাঁচাতে হবে তাকে। এই বলেই কবুতর পাড়ে থাকা নৌকা নিয়ে সোজা নদীর ওপর থেকে নদীতে পড়া পরীর কাছে চলে যায় আর পরীকে নৌকায় তুলে দ্রুত পাড়ে আনে। এটা তো একটা পরী। পরী তো অজ্ঞান হয়ে গিয়েছে। এক্ষুনি পরীর জ্ঞান ফেরাতে হবে। পরী, এই যে পরী, শুনতে পাচ্ছ? আহ, আমি আমি বেঁচে আছি। হ্যাঁ, তুমি বেঁচে আছো পরী। আমি তোমাকে বাঁচিয়েছি। ধন্যবাদ কবুতর, ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। তুমি না বাঁচালে আজ আমি মরেই যেতাম। হয়েছে, আমার আর প্রশংসা করতে হবে না। কিন্তু পরী, আমাকে এটা বলো, তোমার এই অবস্থা হলো কি করে? আমি আকাশের উঁচুতে মনের সুখে ঘুরে বেড়াচ্ছিলাম। হঠাৎ একটা দমকা হাওয়া এসে আমাকে এলোমেলো করে দেয়। আমি তাল সামলাতে না পেরে সোজা নিচে পড়ে যাই। আর বাকিটা তো তুমি জানো। সবই বুঝলাম, তবে আর কখনো আকাশের উঁচুতে যাবে না। এতে তোমার আবারও ক্ষতি হতে পারে। ঠিক আছে বন্ধু, আমাকে এবার ফিরতে হবে। আর হ্যাঁ শোনো, তোমার কোনো বিপদ হলে বা প্রয়োজন হলে আমাকে স্মরণ করবে, কেমন? আচ্ছা ঠিক আছে পরী। পরী কবুতরের কাছে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। কবুতরও তার বাসায় চলে আসে আর তার বাসায় থাকা ডিমকে উদ্দেশ্য করে বলতে থাকে, ডিম সোনা, জানিস আমি পরীকে সাহায্য করে এলাম, আর এখন তোকে একা রেখে খাবার খুঁজতে যাব। জানিস সোনা, আজকে তোর মা বেঁচে থাকলে তোকে কিছুতেই একা থাকতে হতো না। বিধাতা কেন যে তোর জন্মদিনেই তোর মাকে নিয়ে গেল। এভাবে বলতে বলতেই কবুতর কান্নায় ভেঙে পড়ে। কিছুক্ষণ পর কবুতর নিজেকে সামলে নেয়। আমাকে ভেঙে পড়লে চলবে না। ডিম সোনা, সাবধানে থাকিস। আমি খাবার খুঁজে জলদি চলে আসব। এখানে ডিমের গন্ধ পাচ্ছি। মনে হচ্ছে ওই বাসাতে ডিম আছে। কতদিন হলো ডিম খাই না। আজকে তো আমি ডিম খাবোই খাবো। হি 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 হি। এই তো, আর একটু হলেই ডিম খেতে পারবো। ওহ, কি যে খুশি লাগছে। এই বলি সাপটা আর একটু সামনে যেতেই ডালটা দুলে ওঠে আর কবুতরের বাসা ডিম সহ ওপর থেকে সোজা নদীর পানিতে পড়ে যায় আর নদীর স্রোতে ভেসে যেতে থাকে। হায় 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 রে, আমার আশার মুখে ছাই পড়লো। আর একটু হলেই ডিমটা খেতে পারতাম রে। গেল গেল, আমার খুশি জলে গেল। যাই, অন্য কোথাও গিয়ে আবার খাবার খুঁজি। এই বলেই সাপ সেখান থেকে চলে যায়। ডিমটা ভেসে চলে যেতে থাকে। কিছুক্ষণ পর কবুতর খাবার নিয়ে তার বাসায় আসে। কি, আমার বাসা কোথায়? আর আমার ডিম সোনাই বা কোথায়? হায় হায় রে, কি সর্বনাশ হলো! আমার ডিম সোনা কোথায় তুই? কে তোকে নিল? এই বলে কবুতর কাঁদতে কাঁদতে এদিক ওদিক উঠতে থাকে। ডিম সোনা, কোথায় গেলি? বাবাকে একা রেখে কোথায় গেলি? সুখী পায়রা, আমি আমাদের ভালোবাসার স্মৃতিকে হারিয়ে ফেলেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। ডিম সোনা, তুই যেখানেই থাক, বাবা তোকে খুঁজে বের করবেই করবে। কাকুলি দিদি, খাবার খুঁজতে যাবে না? হ্যাঁ হ্যাঁ যাব, আমি তোর জন্য অপেক্ষা করছিলাম। চল চল। দিদি, তোমার খাবার খুঁজতে দেরি হলে আমি তোমার জন্য নদীর পাড়ে ওই আম গাছের ডালে অপেক্ষা করব। আর তুমি এলে তারপর দুজনে ফিরে আসবো, কেমন? আচ্ছা ঠিক আছে। এসব বলে টুনি আর কাকুলি দুজন দুদিকে খাবার খুঁজতে থাকে। কিছুক্ষণ পর টুনি তার কথা মতো খাবার নিয়ে নদীর পাড়ে চলে আসে আর কাকুলির জন্য অপেক্ষা করতে থাকে। আর ঠিক তখনই তার চোখ যায় নদীতে ভাসতে থাকা কবুতরের সেই ডিমের দিকে। আরে আরে, এ আমি কি দেখছি? ওটা তো একটা বাসা, ডিম সহ ভেঙে যাচ্ছে। না জানি কোন পাখির ডিম। ডিমটাকে সাহায্য করতে হবে। যাই যাই, ডিমটাকে পাড়ে তুলে আনি।
এই বলে টুনি উড়ে গিয়ে বাসা সহ ডিমটাকে পাড়ে তুলে নিয়ে আসে আর সাথে সাথেই ডিম থেকে ছোট্ট কবুতরের ছানা বেরিয়ে আসে। আরে এ তো একটা কবুতর ছানা। এই যে কবুতর ছানা, আমি তোমার মা নই। ও মাই গড, আমি কি শুনছি? টনি, এই ছানা তোকে মা বলছে কেন? তার মানে তুই এর মা? না না দিদি, আমি এই ছানার মা নই। আসলে আমি তো একে নদীতে কুড়িয়ে পেয়েছি। থাক টনি থাক, আমাকে আর ভুলভাল বোঝাতে হবে না। আমি সবটা বুঝতে পেরেছি, তুই টোনাকে ঠকিয়েছিস। আমি সবটা এক্ষুনি গিয়ে টোনাকে বলবো। দিদি দিদি, আমার কথাটা তো শোনো। এ যা চলে গেল। আমার ক্ষুধা লেগেছে। ছোট ছানা, আমি তোমার মা নই, তুমি অন্য কারো সন্তান। না না, তুমি আমার মা, তুমি আমার মা। আমাকে খেতে দাও মা, আমাকে খেতে দাও। বলছি না আমি তোর মা নই, তুই একটা কবুতর ছানা, বোঝার চেষ্টা কর। হে আমি কি করলাম? ছানাটাকে বকে দিলাম। এই বেচারি তো কিছুই জানে না, ওর বাবা মার কাছ থেকে হারিয়ে গেছে। এই ছোট্ট নিষ্পাপ ছানাটাকে আমি আমার কাছেই রাখবো। এর বাবা মাকে যতক্ষণ না খুঁজে পেয়েছি ততক্ষণ এর কোনো বিপদ হতে দিব না আমি। এই ছানা, আমাকে ক্ষমা করে দে মা, আমি তোকে বকতে চাইনি। চল আমি তোকে বাড়িতে নিয়ে যাই। টনি কবুতর ছানাকে নিয়ে তার বাড়ির দিকে উঠতে থাকে। দিদি, তুমি যা বলছো তা কি সত্যি? সত্যি মানে তিন সত্যি। আমি নিজের চোখে দেখেছি। ওই যে তোর বউ ছানাটাকে নিয়ে আসছে। টোনা, এই দেখো, আমি এই কবুতর ছানাটাকে নদীতে কুড়িয়ে পেয়েছি। টুনি, আমি সব শুনেছি। আমাকে আর বানিয়ে বানিয়ে মিথ্যে বলতে হবে না। তুমি আমার বিশ্বাস ভেঙেছো। তুমি এক্ষুনি এই ছানাটাকে নিয়ে এখান থেকে চলে যাও। টোনা, আমি সত্যি বলছি, আমি এই ছানাটাকে কুড়িয়ে পেয়েছি। তুমি যা শুনেছো সব ভুল শুনেছো, দয়া করে বিশ্বাস করো। বিশ্বাস করব? তার আগে তোমাকে এই ছানাকে তাড়িয়ে দিতে হবে। অসম্ভব, আমি ছাড়া এই ছানার বর্তমানে কেউ নেই। আমি যে নিজেকে কথা দিয়েছি, এই ছানার বাবা মাকে খুঁজে না পাওয়া পর্যন্ত একে আমার কাছেই রাখবো। আমি একে তাড়িয়ে দিতে পারবো না টোনা। তুমি এই অসহায় ছোট ছানাটার উপর একটু দয়া করো টোনা, একটু দয়া করো। দেখলি টোনা, টুনি একে তাড়িয়ে দিতে পারবে না, তার মানে আমাদের সন্দেহটাই ঠিক। না দিদি, না না। এদিকে টনি টোনাকে বোঝাতে থাকে, অন্যদিকে কবুতর তার ডিমকে খুঁজে না পেয়ে প্রায় পাগল হয়ে ওঠে। আর পারছি না, এবার পরিবন্ধুকে ডাকতেই হবে। পরিবন্ধু, পরিবন্ধু, সাড়া দাও, আমার যে বড্ড বিপদ। কবুতরের ডাকে পরি তার সামনে চলে আসে। কি হয়েছে কবুতর বন্ধু? কি বিপদে পড়েছো? আমাকে খুলে বলো। কবুতর পরীকে সব খুলে বলে। কবুতর বন্ধু, তোমার ডিম যে আর ডিম নেই গো। ডিম নেই মানে? না, এ হতে পারে না। আমার সোনা ডিমের কিচ্ছু হলে আমি বাঁচবো না। শান্ত হও বন্ধু, আমাকে পুরো কথাটা বলতে দাও। আমি জাদু শক্তির বলে জানতে পেরেছি তোমার ডিম থেকে ছানা বেরিয়েছে, আর এখন সে টুনি পাখির কাছে আছে। আর তোমার ছানাকে রক্ষা করার জন্য টুনির অনেক কষ্ট করতে হচ্ছে। আমি যাব আমার ছানার কাছে। পরিবন্ধু, আমাকে নিয়ে চলো, দয়া করে আমাকে নিয়ে চলো। হ্যাঁ বন্ধু, অবশ্যই নিয়ে যাব, চলো। পরি কবুতরকে নিয়ে অদৃশ্য হয়ে যায় আর টুনিদের কাছে চলে আসে। আমার ছানা, আমার ভালোবাসার স্মৃতি, আমি চলে এসেছি। কবুতর দাদা, তার মানে এই ছানা তোমার? হ্যাঁ বোন, এই ছানা আমার। দেখলি তো টোনা, আমি মিথ্যে বলিনি। এই ছানার বাবা কবুতর দাদা। কাকুলি দিদি, এবার বিশ্বাস হয়েছে তোমাদের? আমার ভুল হয়েছে রে টুনি, আমাকে ক্ষমা করে দে। টুনি বউ আমারও ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। তোমার প্রতি আমার বিশ্বাস রাখা উচিত ছিল। আমি ঘটনার সত্যতা যাচাই না করে অনেক বড় অন্যায় করেছি। ক্ষমা করে দাও বউ, ক্ষমা করে দাও। টুনি বোন, তোমাকে অনেক ধন্যবাদ আমার ছানাকে রক্ষা করার জন্য।
পরি বন্ধু, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি সাহায্য না করলে আমি আমার ছানার কাছে কখনোই আসতে পারতাম না। আয় মা, আমার কাছে আয়। টুনি বোন, বিদায়। দেখলে তো বন্ধুরা, সত্যতা যাচাই না করে কাউকে ভুল বোঝা উচিত নয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। মা, ঘরে কি কোনো খাবার নেই? আমার যে খুব ক্ষুধা পেয়েছে। কিন্তু মা, আমার শরীরটা যে খুব খারাপ। বৃষ্টির মধ্যে তো কাজে যেতে পারছি না। তুই বরং কাকুলি দিদির কাছ থেকে কিছু খাবার নিয়ে আয়। বলবি মা কাজ করে দিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে মা। দাঁড়া মা, এই বৃষ্টির মধ্যে যাস না। কাকুলির বাড়িতে যেতে আসতে তুই ভিজে যাবি। আর বৃষ্টিতে ভিজলে যে আমার মতো তুইও অসুস্থ হয়ে পড়বি রে মা। কিন্তু মা, আমি যে ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না। সেটা তো আমিও জানি রে মা, তাই তোর জন্য ছাতার ব্যবস্থা করে দিচ্ছি। কিন্তু মা, তুমি এখন ছাতা কোথায় পাবে? ঘরের চালা দিয়ে পানি পড়বে বলে কিছু কচু পাতা কেটে এনে রেখেছিলাম, সেগুলো দিয়ে একটা ছাতা বানিয়ে দিচ্ছি। এরপর টুনি কচু পাতা দিয়ে ছাতা বানাতে থাকে, আর এক পর্যায়ে সে একটি কচু পাতার ছাতা বানিয়ে ফেলে। মা, মা, তুমি তো অনেক সুন্দর ছাতা বানাতে পারো। এর উপর রং করলে বাজারের ছাতার মতো দেখা যাবে। হ্যাঁ রে মা, এখন তাড়াতাড়ি কাকুলি দিদির বাড়িতে যা। কাকুলি মাসি, ও কাকুলি মাসি, দরজাটা একটু খোলো না। কি হয়েছে রে টুকি? বৃষ্টির মধ্যে আমাদের বাড়িতে এসে এমন চিৎকার চেঁচামেচি করছিস কেন? আসলে মাসি, আমার খুব ক্ষুধা পেয়েছে। মা অসুস্থ থাকে, কাজ করতে পারেনি বলে ঘরে কোনো খাবারও নেই। তাই তুমি যদি আমাকে একটু খাবার দিতে তাহলে খুব উপকার হতো। আমার তো এত উপকারের দরকার নেই, নিজেরই খাবার পাই না, আবার আরেক ভিখারি এসেছে ভিক্ষা নিতে। মা, তোমার হাতের খিচুড়ি খুব মজা হয়েছে। একি টুকি, তুই কচু পাতার ছাতা কোথায় পেলি? আমার মা বানিয়ে দিয়েছে রে কনক। দে তো দেখি ছাতাটা কিভাবে বানিয়েছে। এরপর টুকি কনককে ছাতাটা দিয়ে দেয়, আর কনক ছাতাটা নিয়ে ঘরে চলে যায়। কনক, আমার ছাতা নিয়ে ঘরে গেলি কেন? আমার ছাতা আমাকে দিয়ে দে। আমার ছেলেটা তোর ছাতাটা নিয়ে দেখছে, তাই তো সহ্য হচ্ছে না, আবার আমার কাছে খাবার চাইতে এসেছিস। ভেবেছিলাম তোকে খাবার দিব, কিন্তু তুই যে হিংসা, তোর মতো হিংসা পাখিকে কোনোদিনও খাবার দিব না। যা এখান থেকে। আমি তো ভেবেছিলাম কনক বুঝি ছাতাটা আমাকে দিবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখ কনক, আমি বাইরে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, তুই বাইরেই দাঁড়িয়ে থাক, তোকে আর ছাতা দিচ্ছি না। এসব বলে কাকুলি দরজা বন্ধ করে ঘরে চলে যায়। আর এভাবেই বেশ কিছুক্ষণ কেটে যায়। কাকুলি মাসি, দরজাটা খোলো। কনক, আমার ছাতাটা দিয়ে দে, আমি সুখী মাসির বাড়িতে যাব। তোর ছাতা ভেঙে গেছে, এখন চিৎকার না করে আমাদের ঘরের সামনে থেকে চলে যা তো। তুমি মিথ্যে বলছো, তোমরা খুব খারাপ। আমাকে খাবারও দিলে না, আবার আমার মা কষ্ট করে ছাতা বানিয়ে দিয়েছে সেটাও দিচ্ছ না। আমি মাকে সবটা বলে দিব। এসব বলে টুকি কাঁদতে কাঁদতে সেখান থেকে সুখীর বাড়িতে চলে যায়। সুখী মাসি, ও সুখী মাসি, দরজাটা একটু খোলো গো। আরে মা টুকি, তুই বৃষ্টিতে ভিজে আমাদের বাড়িতে এসেছিস কেন? তারপর টুকি কবুতরকে সব কথা খুলে বলে। ওহরে, তোর কথা শুনে খুব খারাপ লাগছে, কিন্তু আমাদের ঘরেও যে খাবার নেই, আর তোর সুখী মাসি তার মায়ের বাড়িতে বেড়াতে গেছে। বৃষ্টি না থামলে যে আমাকেও না খেয়ে থাকতে হবে। আচ্ছা ঠিক আছে কবুতর আঙ্কেল, আমি তাহলে আসি। এরপর টুকি বাড়িতে চলে আসে আর টুনিকে সব কথা খুলে বলে।
শয়তান কাকুলি তো খুব খারাপ, মেয়েটাকে খাবারও দেয়নি, আবার ছাতাটাও কেড়ে নিয়েছে। মারে, একটা কচু পাতা আছে, তুই বরং কচু পাতাটা মাথায় দিয়ে মানুষের রাজ্যে যা, ভালো মানুষ হলে তোকে ঠিক কোনো খাবার দিবে। আচ্ছা ঠিক আছে মা, যাচ্ছি। এরপর টুকি কচু পাতা মাথায় দিয়ে মানুষের রাজ্যে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে, আর সে উঠতে উঠতে মানুষের রাজ্যে পৌঁছে যায়। ওই তো একটা মানুষের বাড়ি পেয়েছি, আমি বরং ওই বাড়িতেই যাই। বাড়িতে কেউ আছো? এ কি ছোট পাখি, তুমি হঠাৎ মানুষের রাজ্যে কেন এসেছো? আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খাবার খেতে দিবে? আচ্ছা ঠিক আছে, তুমি এখানে দাঁড়াও, আমি এখনই তোমাকে খাবার দিচ্ছি। এই নাও ছোট পাখি, তোমার খাবার, এখানে বসে খেয়ে নাও। না মাসি, এখানে আমি খাবো না, বাড়িতে গিয়ে মায়ের সাথে খাবো। আচ্ছা ঠিক আছে, তবে যাও। এরপর টুকি খাবার নিয়ে বাড়ির দিকে যেতে থাকে, আর তখনই সে পথে ইগলকে পড়ে থাকতে দেখতে পায়। এ কি আঙ্কেল, তোমার কি হয়েছে? বৃষ্টির মধ্যে এভাবে পড়ে আছো কেন? আমি অনেক দূরের বন থেকে ব্যবসার কাজে শহরে গিয়েছিলাম, কিন্তু এই বনে আসতেই খুব জোরে বৃষ্টি শুরু হয়, আর সকাল থেকে বৃষ্টি থামার অপেক্ষা করছি, কিন্তু বৃষ্টি তো থামছে না। এদিকে পেটেও খুব ক্ষুধা পেয়েছে, তাই এই গাছের নিচেই শুয়ে পড়েছি। তুমি এই খাবারগুলো খেয়ে আমাদের বাড়িতে চলো, এখানে এভাবে বৃষ্টিতে ভিজলে তো তুমি অসুস্থ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে রে মা, দে দেখি। এরপর ইগল টুকির কাছ থেকে খাবার নিয়ে গপ গপ করে খেয়ে নেয়, আর তারপর টুকির সাথে বাড়িতে চলে আসে। মা টুকি, মানুষের রাজ্যে গিয়ে খাবার পেয়েছিলি? আর এই পাখিটাকে ঠিক চিনলাম না তো। মানে মা? তারপর টুকি টুনিকে সব কথা খুলে বলে। অন্যের বিপদে সাহায্য করে ভালোই করেছিস রে মা। তুমি কাজটা ঠিক করনি মা, নিজে এত ক্ষুধার্ত থেকে খাবারগুলো কেন আমাকে দিয়েছো? আমি তো ক্ষুধার্ত থাকায় এত কিছু না ভেবে খাবারগুলো খেয়ে ফেলেছি, কিন্তু এখন আমার খুব খারাপ লাগছে। চিন্তা করো না আঙ্কেল, আমার ক্ষুধা চলে গেছে, আর মায়ের জন্য আমি আবার মানুষের রাজ্যে গিয়ে খাবার নিয়ে আসছি। বৃষ্টি তো থেমে গেছে, তোমাকে এখন খাবার আনতে কোথাও যেতে হবে না। আমার সাথে বাজারে চলো, আমি তোমাকে খাবার খাওয়াবো, আর তোমার মায়ের জন্য ঔষধ কিনে দিব। এই যে পাখি, আমাকে 2 প্লেট খাবার দাও, আর 1 প্লেট প্যাকেট করে দাও তো। আচ্ছা ঠিক আছে দাদা, দিচ্ছি। মা, আঙ্কেল আমাকে পেট ভরে খাবার খাইয়েছে, আর দেখো কত কি কিনে দিয়েছে। এই লাল রঙের ছাতাটা আমার খুব পছন্দ হয়েছে। দাদা, শুধু শুধু এত টাকা খরচ করতে গিয়েছো কেন? সমস্যা নেই, আমি অনেক বড় ধরনের ব্যবসা করি, আমার টাকার কোনো অভাব নেই। আর তাছাড়া তোমরা আমার বিপদে সাহায্য করেছো, আমি তোমাদের বিপদে সাহায্য না করে থাকতে পারি? এই ঔষধগুলো খেয়ে নাও, দেখবে আজকের মধ্যে তুমি সুস্থ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে দাদা। আর এই টাকাগুলো রাখো, সুস্থ হলে কোনো একটা ব্যবসা করো, তাহলে তুমিও আমার মতো ধনী হতে পারবে। দাদা, তোমাকে অনেক ধন্যবাদ, আমার অনেক বড় উপকার করলে। টোনা মারা যাওয়ার পর থেকে এভাবেই কষ্ট করে মেয়েটাকে নিয়ে বসবাস করছিলাম, কিন্তু তোমার জন্য মনে হচ্ছে মেয়েটাকে ঠিক মতো খাবার খেতে দিতে পারবো। তোমার মতো ভালো পাখিদের সৃষ্টিকর্তা কখনো অভাব দিবেন না, দেখো। হ্যাঁ টুনি, সবকিছু তো সৃষ্টিকর্তার ইচ্ছেতেই হয়েছে। আমি এখন চলি, তোমরা ভালো থেকো।
এসব বলে ইগল সেখান থেকে চলে যায়। আর এভাবেই সেই দিন কেটে যায়। পরের দিন টুনি সুস্থ হয়ে যায়। মা টুকি, চল আজ আমরা ব্যবসার জন্য দোকান কিনতে যাব। কি ব্যবসা করবে মা? ছাতার ব্যবসা করবো রে মা। কারণ গরিব পাখিরা বেশি টাকার জন্য ছাতা কিনতে পারে না, তাই খুব কম দামে গরিব পাখিদের কাছে ছাতা বিক্রি করব। হ্যাঁ মা, তুমি একদম ঠিক বলেছো। এরপর টুনি ও টুকি বাজারে চলে যায়। আর এভাবেই সেই দিন কেটে যায়। পরদিন কাকলি ছাতা কিনতে বাজারে চলে আসে। টুনি, তুই বুঝি এখন ছাতার দোকানে থাকিস? আমাকে একটা ভালো ছাতা দে তো। হ্যাঁ কাকুলি দিদি, আমি ছাতার দোকানে থাকি ঠিকই, কিন্তু তুমি জানো এটা আমার দোকান। আচ্ছা এবার বলো তো, কি রঙের ছাতা নিবে? তোর দোকান মানে? তুই এত টাকা কোথায় পেলি যে ব্যবসা শুরু করলি? সৃষ্টিকর্তা চাইলে সবই সম্ভব। তবে তোমার মতো সব পাখিরা যদি অন্যের বিপদে সাহায্য না করে, আরো বিপদে ফেলার চেষ্টা করে, তাহলে আর উন্নতি করা সম্ভব নয়। আমাকে ক্ষমা করে দে রে টুনি, সেই দিন তোর মেয়ের সাথে অন্যায় করা আমার ঠিক হয়নি। এসব বলে কাকলি সবার সামনে লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। দেখলে তো বন্ধুরা, অন্যের বিপদে সাহায্য না করলে নিজের সম্মান ও মর্যাদা কমে যায়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশেই থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।